জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ 10 সেপ্টেম্বর। ভোটার হতে পারে 13 কোটি। ডাকসু নির্বাচনে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল ঘোষণা, জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করার দাবি। নিজস্ব অর্থ জোগাড়ের সক্ষমতা বাড়ানোর উপর জোর গভর্নরের, রাজস্ব আহরণে মনোযোগের আহ্বান। অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ার উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার, যৌথ ঘোষণায় 35 মন্ত্রণালয়ের সই। এবং ভারত চীন সম্পর্কের অগ্রগতি নিয়ে আশাবাদী মোদি, স্থিতিশীল উন্নয়নের পথে প্রবেশ করেছে দুই দেশ, বলছে বেইজিং। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী 10 সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 20 আগস্ট বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি বা আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 13 কোটি হতে পারে। সবশেষ গত সংসদ নির্বাচনে 12 কোটির বেশি ভোটারের জন্য 42,000-এরও বেশি ভোট কেন্দ্র ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। এই প্যানেলে ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে ভিপি, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে জিএস ও বিজয় 71 হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদকে এজিএস প্রার্থী করা হয়েছে। 20 আগস্ট বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন। এদিন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এছাড়া এজিএস পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন। দুই সংগঠনই তাদের প্যানেলে জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করার দাবি করেছে। জিডিপিতে বিদেশি সহায়তার অংশ কমে যাওয়ায় এখন দেশকে নিজস্ব অর্থ জোগাড়ের ক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 20 আগস্ট বুধবার রাজধানীর এক হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আহরণে বাংলাদেশ ভালো করতে পারছে না, এ খাতে আমাদের আরও মনোযোগ দিতে হবে। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তবে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের ধর্মঘটের নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। তারা মূলত তাদের বিদ্যমান অবস্থা বজায় রাখতে চেয়েছিল, কিন্তু এটি কোনো সমাধান নয়। আমাদের রাজস্ব আহরণ বাড়াতে হবে। ভারত যদি জিডিপির 18 থেকে 20%, নেপাল যদি 20%-এর বেশি রাজস্ব তুলতে পারে, তবে আমরা কেন পিছিয়ে থাকব? অসংক্রামক রোগ প্রতিরোধে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং জাতীয় আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের 69%-ই অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। রোগ প্রতিরোধে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। 20 আগস্ট বুধবার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজিত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। যৌথ ঘোষণাপত্রে সরকারের 35টি মন্ত্রণালয় ও বিভাগ সই করেছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করেন ডক্টর ইউনূস। দীর্ঘদিনের উত্তেজনার পর ভারত ও চীনের সম্পর্ক ক্রমাগত উন্নতির দিকে থাকায় সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। 19 আগস্ট মঙ্গলবার চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং এর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদি এমন আশা প্রকাশ করেছেন। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বদলে যাওয়া বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এশিয়ার এ দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক নতুন করে গুরুত্ব পাচ্ছে। দিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মোদি। সেখানে ভারত ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও সংবেদনশীল বিষয়ে সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেন তিনি। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশ এখন স্থিতিশীল উন্নয়নের পথে প্রবেশ করেছে এবং তাদের একে অপরের প্রতি বিশ্বাস ও সমর্থন থাকা উচিত।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।